আমার মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি, সেটা উনি বলেননি, আমি মিস করলাম। পরের বার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগবে। দীপশিতা আমার থেকে অনেক ছোট, তো দেখুন আমি একটু জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমায় যুক্তি টুক্তিতে পারে না, ফিরে আসে কিছু জায়গা, আমি এর মধ্যে ঢুকছি না, কারণ আমি আপনি বললেন দুঃখ নেই, সেটা আপনি আবার আপনি আরমান করে দিয়েছেন। আপনি আর জেলে ঢোকাননি কেন, জাতিল কেন, জেলে ঢোকাননি কেন, জাতিল কেন, জেলে ঢোকান শুধু এদের যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশ কর্তা নিজের কথা বলতে পারছেন। এই যে হুমকি দেওয়ার ভঙ্গিমাটা, ব্রত মণ্ডল ফোন করে পুলিশ কর্তাকে হুমকি দেন, মা বউকে রেপ থ্রেট করব, জ্বলন্ত উদাহরণ কুণাল বাবু আমাদের সামনে দিলেন। পিজন সেতু, মরিচঝাপি, এ তো ছোটবেলা থেকে আমরা শুনে যাচ্ছি। ঘণ্টাখানেক কমিশন ওনারা করেছিলেন, যারা যারা দোষ করেছেন তাদের জেলে পুরুন। যেমন এই আবাসের টাকা খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে, 100 দিনের কাজের টাকা খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে, এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত। কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস, অডাসিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষের হওয়া উচিত নয়। মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি, সেটা উনি বলেননি, আমি মিস করলাম। নমস্কার দর্শক বন্ধুরা, থিঙ্ক অ্যান্ড স্মাইল আপনাদের সবাইকে স্বাগত। দীপশিতা দেবী যেভাবে এই কুণাল ঘোষকে নাস্তানাবুদ করলেন, ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা, আপনারা এইটুকু ঝলকেই বুঝতে পেরেছেন। আমি এর পরে যে বক্তব্যটা রাখবো একেবারে যুক্তিপূর্ণ, তীক্ষ্ণ এবং তার থেকেও সবচাইতে বড় বিষয়, প্রত্যেকটা সমসাময়িক বিষয়কে ছুঁয়েছেন এবং কুণাল অরূপরা কার্যত খাবি খেয়েছে। আপনারা সম্পূর্ণ বক্তব্যটা একটু মনোযোগ দিয়ে শুনবেন। অনেক পুরনো বক্তব্য হলেও আজকের সময়ও এটা সমসাময়িক এবং 2026-এর আগে এইরকম কয়েকটা বোমা বিস্ফোরণ ঘটলেই এই কুণালদের বিদায় একেবারে নিশ্চিত। আপনারাও যদি আওয়াজ তুলতে চান আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুনুন, কথা বাড়াবো না। আমি চেষ্টা করব যত তাড়াতাড়ি এবং যতটা কনসাইসলি বলা যায়, কারণ যেহেতু আমি প্রথমে বলেছি আমার দিকে প্রশ্নের সংখ্যা অনেকগুলো বেশি। আমি শুরু করব, আমার মনে আছে একটুখানি আগে যখন নজরুলদা বলছিলেন, একটা অদ্ভুত দৃশ্যের আমরা সম্মুখীন হলাম, যেখানে কুণাল বাবু হঠাৎ করে দাঁড়িয়ে উঠে চিৎকার চেঁচামেচি করা শুরু করলেন এবং ওনাকে কথা বলতে বাধা দেওয়ার চেষ্টা করলেন। একটা খুব ইন্টারেস্টিং কথা উনি শেষে বলেছেন, আমি জানি না অনেকেরই বোধহয় সেটা মিস করে গেছেন। উনি বললেন আমরা ভদ্র বলে আপনি এখনো দাঁড়িয়ে আছেন। এই যে ওনার ভদ্রতার বদান্যতায় নজরুল ইসলাম একজন প্রাক্তন পুলিশ কর্তা একটা ডেমোক্রেটিক জায়গায় নিজের কথা বলতে পারছেন, এই যে হুমকি দেওয়ার ভঙ্গিমাটা, এটাই আসলে নিচে পার্কলেট ডাউন করে। যখন অনুব্রত মণ্ডল ফোন করে পুলিশ কর্তাকে হুমকি দেন, গলা ধাক্কা দিয়ে বার করে দেবো, মা বউকে রেপ থ্রেট করবো, অথবা যখন এই কালীগঞ্জের ঘটনায় যেখানে ছোট্ট তামান্নাকে খুন করা হয়, এই সমস্তটা যে থ্রেট মানসিকতা থেকে আসে তার একবারে জ্বলন্ত উদাহরণ কুণালবাবু আমাদের সামনে দিলেন। অরূপদা যে পরিবর্তনের কথা বলছেন সেটা যে একেবারেই একটা ফ্যালাসি, ওনার সঙ্গী এবং ওনার দলের মানুষ কুণালবাবু সেটা প্রমাণ করে দিয়েছেন। দ্বিতীয় কথা, অরূপদা অনেকগুলো কথা বলেছেন এবং বলেছেন যে বাম আমলে যা যা হয়েছে সেগুলোকে জাস্টিফাই করা হয়, ওনাদের সময় সেটা হয় না। আমিও আমাদের সময় যা যা গন্ডগোল হয়েছে সবগুলোকে তীব্র কড়ি নিন্দা, হিন্দিতে বলে আর কি, কড়ি নিন্দা দিয়ে শুরু করতে পারি এবং তারপর সমস্ত কিছুর দায়ভার আমার কাঁধ থেকে ঝেড়ে দিতে পারি। কিন্তু অরূপদা আরও যেটা করেছেন, সমস্ত কিছু বলার পর বলেছেন এত সত্ত্বেও পশ্চিমবঙ্গের মানুষ তৃণমূলকেই ভোট করেন, পশ্চিমবঙ্গের তৃণমূলই জিতবে, এবং এইটা বলার মধ্যে দিয়ে আসলেই যা যা গন্ডগোল এতদিন ধরে হয়েছে সেগুলোকে জাস্টিফাই করেছেন। 3 নম্বর কথা, বিজন সেতু, মরিচঝাপি, এ তো ছোটবেলা থেকে আমরা শুনে যাচ্ছি। আমি এ নিয়ে কিছু বিশেষ উত্তর দেবো না, খালি দুটো কথা বলার। 2011 সালে পশ্চিমবঙ্গে তৃণমূল আসার পর ঘণ্টাখানেক কমিশন ওনারা করেছিলেন, তার মধ্যে একটা বিজন সেতু কমিশনও নিশ্চয়ই আছে। তো কুণালবাবু তো এখনো সরকারে রয়েছেন, আমি জানি এখনও উনি তৃণমূলে রয়েছেন, তাহলে উনি বলুন না ওই কমিশন থেকে যারা যারা দোষ করেছেন তাদের জেলে পুরুন। আমি জানি ওইখানে একজনের নাম খুব ফেমাস হয়েছিল ওই সময় বিজন সেতুর সময়, ওনার নাম ছিল বাবলু চক্রবর্তী, তৎকালীন সিপিএম নেতা ছিলেন, এখন উনি তৃণমূলের নেতা। এখন ওনাদের এই বিচার দেওয়ার যে ধরন, তাতে উনি যাদের যাদের বিরুদ্ধে কথা বলছেন, যে মায়ের চোখের জল নিয়ে উনি এত ভাবিত, আর যাদের বিরুদ্ধে ওনার এত রাগ, তাদেরকে তৃণমূলে নিয়ে, সেটা উনি রেজ্জাক মোল্লার কথা বললেন, ইমাম সাহেব, যাদের যাদের বিরুদ্ধে যত যত রাগ তাদেরকে নিজের দলে নিয়ে যাওয়ার যে একটা অদ্ভুত বিচার প্রক্রিয়া, এটা হয়তো পশ্চিমবঙ্গের মানুষ খুব ভালোভাবে নেবেন না। তৃতীয় কথা, কুণালদা বললেন যে অনেকগুলো স্লোগান যেগুলো আমরা শুনতে পাচ্ছি না, আপনিও 2-3টে স্লোগান মিস করেছেন। যেমন এই আবাসের টাকা খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে, 100 দিনের কাজের টাকা খেলো কে, মমতা ব্যানার্জি আবার কে, এগুলো আমরা খুব শুনতে অভ্যস্ত। আমি দুটো কথা বলে শেষ করব। কেয়াদি একটা খুব ইম্পর্টেন্ট কথা বলেছেন যে মোহাম্মদ সেলিম, বিকাশ ভট্টাচার্য এরা সবাই বিফ খেয়ে প্রতিবাদ করেছিলেন, আমরা শুয়োর খাবো কবে।
আমরা বলবো ভারতবর্ষে যেদিনকে শুয়োর খাওয়ার জন্য ওই মোহাম্মদ আখলাকের মতো কাউকে আপনারা খুন করবেন, সেদিনকে যে মানুষগুলোর কথা আপনারা বললেন ধর্মজাত নির্বিশেষে প্রতিবাদ স্বরূপ তারা সেটাও করতে পারেন। যদিও আমি ব্যক্তিগতভাবে না বিফ খাই না আমি শুয়োর খাই, আমার মনে হয় না শুধু সেই প্রতীকী একটা জিনিস দিয়ে সমস্তটাকে কাউন্টার করা যায়। ইমাম সাহেব উনি অনেকগুলো কথা বলেছেন, সুমনদা বেশিরভাগ উত্তরটা দিয়ে দিয়েছেন। আমি একটা কথার সঙ্গে ওনার সাথে শুধু আমি দ্বিমত পোষণ করছি না, আমি এখান থেকে ওনার ওই স্টেটমেন্টটাকে কন্ডেম করছি। যে কথা বলে আপনি শুরু করলেন যে মুসলমানরা পায়ের ছেঁড়া জুতো, তৃণমূল অ্যাটলিস্ট ওইটুকু আপনাদের দরজা দিয়েছেন। আমার মনে হয় আপনি যেই হন না কেন, বাংলার এত হাজার হাজার কোটি কোটি মুসলমান মানুষকে পায়ের ছেঁড়া জুতো বলার মতো এতটা সাহস, এতটা অডাসিটি পশ্চিমবঙ্গের কোনো মানুষের হওয়া উচিত নয়। এবং আপনি অবশ্যই বলবেন যখন আপনার কাছে আসবে। এবং আমরা তো দেখেছি পশ্চিমবঙ্গের বুকে ইমামদের জনসভা হয়, তাতে এত বড় মমতা ব্যানার্জির মুখ থাকে। এই যে ধর্ম এবং রাজনীতিকে গুলিয়ে দেওয়ার প্রচেষ্টা, আপনি যদি ধর্ম রক্ষাকারী হন তাহলে ওই তামান্না বলুন, আনিস খান বলুন, মইদুল বিদ্যা বলুন, যারা মুসলমান যুবক, মুসলমান বাচ্চা, মুসলমান মানুষ এবং এই দেশের নাগরিক হিসাবে গণতান্ত্রিক কথা বলতে গিয়ে খুন হয়েছেন, তাদেরকে নিয়ে হয়তো আরেকটু বেশি কথা বলতেন। ইফশাতে আমি খুব স্পষ্ট করে একটু বলতেই আমার অবশ্যই আপনি বলবেন, আমার এখনো শেষ হয়নি। আমি লাস্ট 30 সেকেন্ড আমি শুধু শেষ এইটা করেই বলবো। কুণালদা একটা খুব সুন্দর কবিতা বলেছিলেন, সেই কবিতাটার শেষে ওই যে হাসেন অন্তর্যাবী, আমার মনে হলো উনি শেষে লাস্ট একটা লাইন বলবেন যে প্রিজন ভ্যান বাজাই আমি, সেটা উনি বলেননি, আমি মিস করলাম। পরের বার উনি কবিতাটা পুরোটা করে দিলে আমাদের সবার খুব ভালো লাগবে। আপনি যে আপনার নিশ্চয়ই জানা উচিত। আমি স্কিপ করছি না, আমি তো বলছি আমি জানি না। আমি একটা ছোট্ট করে বলি, দীপশিতা আমার থেকে অনেক ছোট। তো দেখুন, আমি একটা জানি যে যখন আমার বিরোধী পক্ষে যারা বসে আমায় যুক্তি টুক্তিতে পারে না, ফিরে আসে কিছু জায়গা, আমি এর মধ্যে ঢুকছি না। আমার ঢুকতে কোনো আপত্তি নেই, বরং সুমনকে বলবো একদিন তুমি শুধু ওই টপিকটা নিয়ে করো, যাতে আমারও বলতে সুবিধা। আমি শুধু বলি প্রিজন ভ্যান বাজাই আমি, এই শব্দটার বদলে দীপশিতা সুশান্তর খাট ভালোবাসি আমি, এইটা বসিয়ে নিও। আপনি ভালোবাসতেই পারেন, একদম। আপনি ভালোবাসতেই আমি পারেন। উত্তর কেন, আমি আপনি বললেন ভাব সম্প্রসারণ করতে যাও না। আপনি ভালোবাসতেই যাকে পারেন, যা যা বোঝার বুঝে আপনি যাচ্ছে, ভালোবাসতেই পারেন। যা এবং যা আপনি বোঝার এখন বুঝে যে কথাটা যাচ্ছে, বললেন আর বলতে অনুব্রত যেও না। মণ্ডলের সঙ্গে যে আপনার কিসের এতটুকু অনুব্রত মণ্ডল? পার্থক্য নেই, সেটা আপনি একদম আবার প্রমাণ করে আবার। দিয়েছেন। আপনি আরো বেশি করে তোমরা বলুন, বললে মধু ঝরবে, আপনি যত আর বেশি আমরা বলেন বললে- তত বেশি আমাদের সুযোগ হয়, আরে তত বেশি শূন্য আমাদের হয়ে সুবিধা লজ্জা হয় না? অরূপদার একটুখানি অসুবিধা হতে পারে। শূন্য হয়ে লজ্জা হয় না? আসলে আমরা জেলেও ও তো যাইনি, শূন্য, চোরেও কথা নয়। করিনি, সুমন, আমার চুরিও মনে হয়- করিনি, আইপিএস সেটাতেও দের তো খুন আমরা করেছিলে, শূন্য। আইপিএস দের খুন করেছিলে, তখন তারপরে কোথায় তো ছিল? আপনারা 11 সালে ক্ষমতা এসেছেন, তাদেরকে জেলে ঢোকাননি কেন? কোথায়? জেলে ঢোকাননি কেন? যাদেরকে খুন করেছেন তখন একটা জিনিস খেয়াল রেখো, আইপিএস কে যারা IPS খুন তোমরা করলো, করেছো, হ্যাঁ তারা তখন আপনি কম্পিউটার জানেন তো, কোথায়? তখন তো আপনি হাতে জানেন লেখা তো, ফাইল। অর্ধেক তোমাদের নেতারা তো নাম বদলে, নাম পদবি, সাঁইবাড়ির আপনি অভিযুক্তরা সবটা তো যদি নাম জানেন, পদবি বদলি সবটা করে জেনে চলেছে। 10 বছর সরকারে থাকার পর আরে তাদেরকে সবকিছু জেলে পর এই মানুষ এই বিচার ঝগড়া করে অনন্ত দিয়েছে, তাদেরকে জেলে পুরতে মানুষ কেন? বিচার করে এটা তো দিয়েছে, 34 বছর আপনাদেরও বিচার মানুষ করেছিল, তাদের বিচার কি করে যায় আসে? দিয়েছে। 34 বছর দীপশিতা, আপনাদেরও তোমার বিচার বলা হয়ে করেছিল। গেছে, please, তো তোমার বলা হয়ে গেছে। বিচারপতি লালা আমি- বাংলা ছেড়ে পালা। আমি শুধু কারা শূন্য কারা পালাচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আমি শুধু দীপশিতাকে একটাই উত্তর কারা দিই। জেলের ভিতরে দীপশিতা, ছিল আর কারা তোমার এখানে বলা- আছে? আমি শুধু কারা শূন্য কারা পালাচ্ছে সবাই দেখতে পাচ্ছে। আমি শুধু দীপশিতাকে একটাই উত্তর কারা দিই। জেলের ভিতরে দীপশিতা, ছিল আর দীপশিতা, কারা তোমার এখানে বলা- আছে সেটাও দীপশিতা, সবাই তোমার দেখতে বলা- পাবে। জেলে বসেও আমি যে গল্প উপন্যাস লিখি সেটা জেলে বসে তো আপনি আনন্দবাজারের বলেছিলেন মমতা পুজো সংখ্যায় ব্যানার্জি বেরোয়। সারদার সবচেয়ে বড় শিখতে শেখো। বেনিফিশিয়ারি। মমতা সুমন, ব্যানার্জি আমরা কি সারদার ইন্ডি জোটে সবচেয়ে লড়াই বড় দেখবো? বেনিফিশিয়ারি। সুমন, আমরা কি ইন্ডি জোটে লড়াই দেখবো? আমরাও তো বলবো। তুমি না এদের নিয়ে এদের সুবিধা হয়, শুধু এদের একটা ইয়ে করে দাও যে শুধু এই টপিক নিয়ে আমারও সুবিধা হয়, তাহলে গণশক্তি কাগজকে সামনে রেখে গোটা চিট ফান্ডের কত টাকা ওই সিপিএম খেয়েছে এটা ভালো করে বলে সেটা দিতে আপনি পারি। বলে জেলে আরে পুরুন। চোর পার্টি, গণশক্তির এটা লোককে ধর্ষক জেলে চোর পুরুন। পার্টি। গণশক্তির পৃথিবীর লোক যত একটা লোক রকম জেলে পাপ দেয়নি। আছে সব এই সিপিএম এখনো করেছে। 6 জন বলার সুযোগ পায়নি, আমি দুজনকে করেছে। একই। দীপশিতা, সব কটা দেখুন, CPM দীপশিতা করেছে। যেহেতু প্রথমে সব প্রশ্ন রকম তুলেছে, চোর, না, ও যে- সব রকম জালিয়াত হচ্ছে ও সিপিএম। যেহেতু পলিটিক্যাল কয়েকটা প্রশ্ন তুলেছে, আমার মতে দীপশিতা অনেক ভদ্রতা নিয়ে কথা বললো।